হে ভগবান, কে ওখানে? কে আছে ওখানে? কে আছে? আমিও না শুধু শুধু টেনশন করি, কেউ তো নেই এখানে। কে আছে বেডরুমে? কে আছে? তাহলে কি ওই হুমকির কথাটা সত্যি? তাহলে তো আমার প্রাণে ঝুঁকি আছে। না না, আমি তো শুধু শুধুই ভয় পাই। না না, সাবধান হতে অসুবিধাটা কি আছে? আমার প্রাণে ঝুঁকি আছে। যদি যদি আমার কিছু হয়ে যায় তো আমার মৃত্যুর দায়ী হবে। তুমি ছাড়ো এটাকে, যেতে দাও আমাকে, নাহলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। ছাড়ো বলছি, ছাড়ো। রাতের ঘন অন্ধকারে, চাঁদের জ্যোৎস্নার আলোতে, বিদ্যুতের ঝলকানির মধ্যে রাজেন নিজের চাবিটাকে দিয়ে মেইন গেটটা খুলল। রাজেন নিজের শোয়ার ঘরের দিকে এগোচ্ছিল, আস্তে আস্তে, আরো আস্তে। ও ধীরে ধীরে ওর শোয়ার ঘরের দিকে এগোতে থাকলো। আর যেই রাজেন নিজের শোয়ার ঘরের কাছে পৌঁছলো, তখন হঠাৎই একটা হাত পেছন দিক থেকে ওর কাঁধের উপরে আচমকা এসে পড়ল। রাজন চিৎকার করে উঠল। ও পেছন ঘুরে দেখলো যে ওই হাতটা আসলে ওর স্ত্রী অনিতার ছিল। অনিতা খুব ভালো করেই রাজেনকে বলল, সোনা, হ্যাপি বার্থডে। অনিতার হাতে একটা কেক ছিল, আর ওই কেকটার উপরে একটা জ্বলন্ত মোমবাতি ছিল। রেখা, দেখেছো তুমি এই লাইট আর সাউন্ডের এফেক্ট কেমন কাজ করছে? ডিস্টার্ব করো না, শুনতে দাও না। আর এটা হিট হবে, আমাদের এই নভেলটা সারা দেশে তোলপাড় ফেলে দেবে। দেখো, রাজেন খুব প্রেমের সাথেই ওর স্ত্রীর চোখের দিকে তাকিয়েছিল। অনিতা রাজেনকে বলল, এভাবে কি দেখছো? তুমি কি ভেবেছিলে আমি তোমার জন্মদিনটা ভুলে গেছি? রাজেন মুচকি হাসল। অনিতা খুব প্রেমের সাথে রাজেনের হাতটা ধরে আর তারপরে ওকে টেবিলের কাছে নিয়ে যায়। অনিতা ওই কেকটাকে টেবিলের উপরে রেখে দেয়। হঠাৎ করে অনিতা একটা ছুরি তোলে আর খুব দ্রুত রাজেনের দিকে ঘোরে। রাজেন ভয় পেয়ে যায়। তখনই অনিতা বলে, সোনা, তুমি কেক কাটবে না? তখন রাজেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।
রাজেন ওই ছুরিটা অনিতার হাত থেকে নিয়ে নিজের হাতে নিয়ে নেয়। আর তারপরে যখনই ও কেকটা কাটার জন্য ছুরিটা নিয়ে উদ্যত হয়, তখনই অনিতা বলে, দাঁড়াও। রাজেন আবার ভয় পেয়ে যায়। অনিতা হাসে। অনিতা তখন বলল, সোনা, মোমবাতিগুলো তো নেভাও। রাজেন আবার স্বস্তির শ্বাস নেয়। রাজেন একবার ফু দিতেই সমস্ত মোমবাতিগুলো নিভে গেল। ওই মোমবাতিগুলো নিভে যাওয়ার পরেই পুরো ঘরটাকে যেন কালো অন্ধকার গ্রাস করে ফেলল। তখন হঠাৎই একটা গুলি চলার আওয়াজ পাওয়া যায়, আর রাজেন মাটিতে লুটিয়ে পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিক্রম! সিকিউরিটি কাউকে বাইরে যেতে দেবে না, মেইন ডোর বন্ধ করো। বিক্রম! বিক্রম! বিক্রম, কি হয়েছে আরে তোমার? কেউ তো সিআইডি কে ডাকো তাড়াতাড়ি। বিক্রম! 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 এসব কখন হলো? আমি বলছি। আপনি? আমান, আমি একজন রাইটার। উনি আসলে আমার এই নোবেল খুনি লিবাজের প্রকাশক ছিলেন। এই অনুষ্ঠানের আয়োজন উনিই করেছিলেন। আসলে আমার এই নতুন উপন্যাসের আজকে লঞ্চ ছিল। আমি ওখানে দাঁড়িয়ে আমার উপন্যাসের একটা অধ্যায় পড়ে শোনাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ডে লাইট আর সাউন্ডের স্পেশাল এফেক্টও চলছিল। সঠিক সময়ে লাইট অফও হয়ে গেছিল, আর তারপরে যখন লাইট অন হলো তখন আমি দেখলাম যে বিক্রমের বুক দিয়ে রক্ত বেরোচ্ছে। আর ইনি হলেন রেখা দেবী, বিক্রম বাবুর স্ত্রী। খুনি লিবাস? খুনি লিবাস, এই নামটা শোনা শোনা মনে হচ্ছে। স্যার ওই অঞ্জলি, ওর পার্স থেকেও এই অনুষ্ঠানেরই ইনভিটেশন কার্ড পেয়েছিলাম। হ্যাঁ, অঞ্জলি, যে খুন হয়ে গেছে গত রাতে। ওর ব্যাগেও তো আমরা এই বইয়েরই লঞ্চের ইনভিটেশন কার্ড পেয়েছিলাম। ওটাও দেখি। সাবধানে। অঞ্জলি আর ওই আতাতাইয়ের মধ্যে ভালো মতো ধস্তাধস্তি হয়েছিল। পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে অঞ্জলি নিজেকে বাঁচানোর খুব চেষ্টা করেছিল। হ্যাঁ স্যার, বোঝাই যাচ্ছে খুনি খুব নিষ্ঠুরভাবে এনাকে গুলি করেছে। দরজার তালা ভাঙা নেই, ঘরের সমস্ত জিনিস সবকিছু ঠিকঠাক জায়গায় বসানো আছে। মানে ওই আততায়ী রুমের মধ্যে জবরদস্তি ঢোকেনি, অঞ্জলি ওকে ভেতরে ঢুকতে দিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে যে অঞ্জলি ওকে আগে থেকে চিনত। ভেঙে যাওয়া ডিক্টাফোন, নিশ্চয়ই অঞ্জলি এতে কিছু রেকর্ড করেছিল, সেই জন্যই এটাকে এভাবে ভাঙা হয়েছে। স্যার অঞ্জলির পার্সের ভেতর থেকে এই আইডি কার্ডটা পেলাম। প্রেসের কার্ড? অঞ্জলি তাহলে সাংবাদিক ছিল? হ্যাঁ স্যার, আর তার সাথে এই বুক লঞ্চ ফাংশনের ইনভিটেশন কার্ডও আছে। তার মানে অঞ্জলিও এখানে আসার নিমন্ত্রণটা পেয়েছিল। তাহলে এই দুটো খুনের মধ্যে পরস্পর কোনো সম্পর্ক নেই তো? একটু পেছনে আসুন তো প্লিজ। স্যার, গুলি বিক্রমবাবুর বুকে লেগেছে, মানে সামনে থেকে চালানো হয়েছে। একটু এগিয়ে নাও তো। ও, গুলি বিক্রমের বুক থেকে সোজা ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে, আর এখানে এই চেয়ারে গিয়ে ঢুকেছে। তাহলে তো গুলি খুব কাছ থেকে চালানো হয়েছে, ক্লোজ রেঞ্জে।
একে নিচে শুইয়ে দাও তো, সাবধানে। নিখিল, এই নাও একটা লম্বা দড়ি নিয়ে এসো তো। স্যার। আর বিনীত, এখানে যতজন গেস্ট আছে তাদের সবার নাম আর অ্যাড্রেস নোট করে নাও। এদেরকে জিজ্ঞাসা করো যে এখানে এরা কাউকে দেখেছে কিনা বা কাউকে সন্দেহ করে কিনা। আর যতজন লোককে ইনভাইট করা হয়েছিল তাদের সবাইয়ের একটা লিস্ট বানাও। আর খোঁজ করো যে এখানে কে কে আছে যারা বিনা ইনভিটেশনে জোর করে এখানে এসে ঢুকেছে। আর এটাও হিসেব করবে যে কারা সেই লোক যারা ইনভিটেশন পেয়েও এখানে আসেনি। স্যার, যেভাবে গুলিটা চালানো হয়েছে স্টেজ থেকেই চালিয়েছে মনে হচ্ছে। এটা কিভাবে হতে পারে স্যার? স্টেজে তো শুধু আমি ছিলাম। আপনি বলছিলেন যে ওই সময় আপনি স্টেজের উপরে এই উপন্যাসের একটা অধ্যায় পড়ছিলেন। আগে হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আর লাইটের এফেক্টও চলছিল। আর হ্যাঁ স্যার, এই গল্পে একটা জায়গায় ঘরটা পুরো অন্ধকার হয়ে যায় আর তারপরেই গুলিটা চলে। আর সেই সময় এই হলের মধ্যে অন্ধকার হয়েছিল। এই অন্ধকার হওয়াটা আর গুলি চালানোর আওয়াজ, এটা আগে থেকেই ঠিক করা ছিল, তাই না? আগে হ্যাঁ স্যার, গুলির আওয়াজের শব্দ শুনতে পাওয়া আর ঠিক সেই সময় আসল গুলি চালানোটা কাকতালীয় তো হতে পারে না। আমরা ওই অডিও সিডিটা চাই, গুলির আওয়াজটা। ঠিক আছে, পেয়ে যাবেন। স্যার, স্যার দড়ি। গুলি এখানেই কোথাও আশেপাশে থেকে চালানো হয়েছিল। স্যার, প্রায় 15-20 ফিটের দূরত্ব। স্যার, হতে পারে খুনি এই পর্দার পেছনে লুকিয়েছিল। গুলি এই যে এই জায়গাটা থেকে চালানো হয়েছিল, এই দেখো। এক মিনিট রজত, নড়বে না, নড়বে না। কারোর জুতোর দাগ দেখছি। স্যার, হতে পারে এটা আসলে খুনেরই জুতোর দাগ। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন ব্যাকস্টেজে যতজন ছিল সবাইকে ডেকে পাঠাও। ইয়েস স্যার। স্যার, স্যার এরা দুজন ছিল এখানে। তোমরাই ছিলে যখন বাইরে হলে গুলি চলেছিল? তখন তোমরা এখানেই ছিলে ব্যাকস্টেজে? হ্যাঁ, স্যার। কাউকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছো বাইরে? না স্যার, দেখোনি? আমি দেখেছি স্যার, একটা লোক তাড়াহুড়ো করে পালাচ্ছিল। তুমি চেনো ওকে? স্যার অন্ধকার ছিল স্যার, অন্ধকারে স্যার কিচ্ছু দেখতে পাইনি। আচ্ছা, ওই লোকটার পরনে ঠিক কি ছিল, কিছু মনে আছে? শার্ট, পাঞ্জাবি বা আর কিছু? স্যার, আরে অন্ধ নাকি, চোখে দেখতে পাস না? স্যার কালো রঙের কোট পরেছিল স্যার, আর ও খুব তাড়াহুড়ো করে পালাচ্ছিল স্যার। আর ও আমাকে ধাক্কা দিল, তারপর ধাক্কা দিয়ে পালিয়ে গেল স্যার। ঠিক আছে, তোমরা যেতে পারো। সিকিউরিটি গার্ডদের কাছে খোঁজ করতে হবে যে ওরা কোনো লম্বা কালো কোট পরা লোককে দেখেছে কিনা। হ্যাঁ স্যার, লোকটা খুব তাড়ায় ছিল। আমি ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ও চলে গেল। ও গেল কিসে করে এখান থেকে? গাড়ি করে গেছিল স্যার। গাড়ির নাম্বার দেখেছিলে তুমি? না স্যার। আচ্ছা, ওকে দেখতে কেমন ছিল, ও কি পরেছিল, মুখটা মনে করতে পারো? স্যার, ও কালো কালারের একটা কোট, টুপি আর চশমা পরেছিল। স্যার, ওই হলের লোকটাও আমাদের একই বর্ণনা দিয়েছিল। এইটাই সেই লোক যার খোঁজ করছি আমরা। আচ্ছা, তুমি ওর স্কেচ বানাতে সাহায্য করতে পারো? হ্যাঁ ডক্টর সালুকে, কোনো বিশেষ ব্যাপার জানতে পারলেন? বিশেষ ব্যাপার এটা অভিজিৎ, এই যে দুটো বুলেট তোমরা দেখছো, এর মধ্যে এই বুলেটটা আমি অঞ্জলির বডি থেকে পেয়েছি, আর এই বুলেটটা আমি বিক্রমের বডি থেকে পেয়েছি। আর দুটো বুলেটই .32 ক্যালিবারের বন্দুক থেকে চলেছে। এইখানে দেখো, এটা দেখতে পাচ্ছ?
দুটো গুলির মধ্যেই গান ব্যারেলের একরকম চিহ্ন আছে, একদম আইডেন্টিক্যাল। এটার মানে হলো অঞ্জলি আর বিক্রান্তকে একই বন্দুক থেকে মারা হয়েছে। মিস্টার বিক্রান্ত ওই উপন্যাস খুনি লিবাসের প্রকাশক ছিলেন, আর অঞ্জলি ওই বুক লঞ্চিং প্রোগ্রামে আসতো কিন্তু আসতে পারেনি। দুজনকে একই বন্দুক দিয়ে মারা হয়, মানে দুজনের খুনি কোনো একই ব্যক্তি। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না স্যার, খুনি ঠিক সেই সময় গুলি কি করে চালালো যে সময় ফাংশনের ব্যাকগ্রাউন্ড মিউজিকেও গুলি চলার শব্দ ছিল? একবার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাক। রাজেন ওই ছুরিটা অনিতার হাত থেকে নিয়ে নিজের হাতে নিয়ে নেয়। রাজেন আবার স্বস্তির শ্বাস নেয়। রাজেন একবার ফু দিতেই সমস্ত মোমবাতিগুলো নিভে গেল। ওই মোমবাতিগুলো নিভে যাবার পরেই পুরো ঘরটাকে যেন কালো অন্ধকার গ্রাস করে ফেললো। তখন হঠাৎই একটা গুলি চলার আওয়াজ পাওয়া যায়, আর রাজেন মাটিতে লুটিয়ে পড়ে। হ্যাঁ ভাই, একটু মিস হয়ে গেল, আরেকবার ট্রাই করছি। সচিন, আরেকবার মিউজিক অন করো। সমস্ত মোমবাতিগুলো নিভে গেল। ওই মোমবাতিগুলো নিভে যাবার পরেই পুরো ঘরটাকে যেন কালো অন্ধকার গ্রাস করে ফেললো। তখন হঠাৎই একটা গুলি চলার আওয়াজ পাওয়া যায়, আর রাজেন মাটিতে লুটিয়ে পড়ে। গুলির আওয়াজের উপর গুলি চালানো এত সহজ নয়, অনেক প্র্যাকটিস করার প্রয়োজন আছে। আর খুনি ঠিক সেই সময় গুলি চালিয়েছে যেই সময় ও সিডি থেকে গুলির আওয়াজ শুনেছে। নিজের টাইমিং ঠিক করার জন্য ও প্রচুর প্র্যাকটিস করেছিল। আর প্র্যাকটিস করার জন্য ওর নিশ্চয়ই এই সিডিটারও প্রয়োজন পড়েছিল। হ্যাঁ, ও সিডি ছাড়া তো প্র্যাকটিস করতেই পারবে না। এটা খোঁজ নাও যে এই সিডিটা কোন রেকর্ডিং স্টুডিওতে তৈরি করা হয়েছিল আর কাকে কাকে দেওয়া হয়েছিল। স্যার বুক লঞ্চ ফাংশনের গেস্ট লিস্ট চেক করেছি, যার থেকে জানা গেছে 5 জন আছেন যারা ওই ফাংশনে আসেননি। আচ্ছা, কেন আসেনি? স্যার 4 জন তো আগেই অর্গানাইজারকে জানিয়ে দিয়েছিল যে ওরা আসতে পারবে না, কিন্তু একজন গেস্ট শেষ মুহূর্তে নিজের ইনভিটেশন ক্যান্সেল করে দেয়। আর সেটাকে বিক্রম বাবুর সেক্রেটারি স্নেহা। স্নেহা দেবী? আমি ওই রাত্রে বিএন হসপিটালে ছিলাম, আমার ভাইয়ের অপারেশন ছিল, ও এখনো সিরিয়াস। আপনারা বিএন হসপিটালে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি এই ব্যাপারে বিক্রমবাবুকেও বলেছিলাম। নেহা দেবী, এটা বলুন যে বিক্রমবাবুর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল, কোনো কম্পিটিটর ওনার? শত্রুর কথা তো বলতে পারবো না, কিন্তু উনি কিছুদিন ধরে খুব দুশ্চিন্তা করছিলেন। কেন? জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কিছু বলেননি। কিন্তু হ্যাঁ, আমি ওনাকে ফোনে কারোর সঙ্গে টেন্সড হয়ে কথা বলতে শুনেছিলাম। কি কথা বলছিলেন উনি? শুনেছিলেন কিছু? হ্যাঁ, উনি বারবার আমানের নাম নিচ্ছিলেন। আমান? আচ্ছা, আপনি এটা বলুন যে বুক লঞ্চ ফাংশন চলাকালীন ন্যারেশনের সঙ্গে সঙ্গে সাউন্ড এফেক্টের আইডিয়াটা কার ছিল? আগে ওটা বিক্রমবাবুরই আইডিয়া ছিল। উনি চাইছিলেন ব্যাকগ্রাউন্ডে একটা পরিবেশ তৈরি হোক, আর তাই আমি সিডির 3টে কপিও তৈরি করেছিলাম। 3টে সিডি? কিন্তু এই অডিটোরিয়ামে তো আমরা 2টো মাত্র সিডি পেয়েছি। তো এই 3টে সিডি কার কার জন্যে? একটা বিক্রমবাবুর জন্য, আমানের জন্য, আর একটা আমার জন্য। ও, তো আপনি কি আমাদের এই অডিও সিডিটা দিতে পারেন? আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি ওই হয় সিডিটা হারিয়ে গেছে, নয় আমি কোথাও রেখে দিয়েছি, মনে নেই। আই এম সরি স্যার। আপনার এই সিডির কপিটা বুক লঞ্চ হওয়ার আগে চুরি হয়েছিল না পরে? আগে, অনেক আগে। আগে? থ্যাংক ইউ নেহা দেবী। যদি আপনাকে আবার কোনো প্রশ্ন করার থাকে তো ডেকে পাঠাবো আমরা। থ্যাংক ইউ। স্যার, এই তৃতীয় সিডির ব্যাপারটা কি বলুন তো, ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, কেউ এই সিডিটা চুরি করেনি তো? কিন্তু কেন, কে করবে কাজ? সেটাই তো জানতে হবে আমাদের। প্রথমেই আমানকে মিট করি, চলো। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ। আরে স্যার, আপনারা এখানে? আমরা শুনলাম যে আপনি রিপোর্টারদের ইন্টারভিউ দিচ্ছেন, তো ভাবলাম আমরাও কিছু প্রশ্ন করি না কেন আপনাকে। কি বলছেন স্যার? জার্নালিস্টদের প্রশ্নের উত্তর দেওয়া আর সিআইডি অফিসারদের প্রশ্নের উত্তর দেওয়া অনেক পার্থক্য স্যার। হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই আছে। রিপোর্টারদেরকে উত্তর দেব না বলা যেতে পারে, কিন্তু সিআইডি অফিসারদের উত্তর তো দিতেই হয়। আপনি ভালো বলেছেন তো, আপনার তো লেখক হওয়া উচিত ছিল।
না না, আমি এতেই খুশি আছি। যাই হোক, বিক্রম বাবুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল আমাদের। বিক্রম বাবু খুবই সহজ সরল আর সোজা মনের মানুষ ছিলেন। আমি যতটুকুনি হতে পেরেছি আজ ওনার জন্যই হতে পেরেছি। আর সত্যি বলতে কি স্যার, ওনার চলে যাওয়াতে সব থেকে বড় ক্ষতি আমারই হয়েছে। গত কয়েকদিন ধরে ওনার ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য দেখছিলেন আপনি? কোনো অদ্ভুত ব্যাপার? আগে হ্যাঁ, উনি উনি খুবই অন্যমনস্ক হয়ে থাকতেন, একেবারেই চুপচাপ। ওনাকে দেখে মনে হতো যে কোনো একটা দুশ্চিন্তা ওনাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। তো আপনি জিজ্ঞাসা করেননি ওনাকে যে কি ব্যাপারে টেনশন করছিলেন? আগে না, হ্যাঁ, কিন্তু কিছুদিন আগের ঘটনা। আমি যখন অফিসের লবি থেকে নামছিলাম তখন আমি দেখলাম যে উনি ফোনে কারোর সাথে রেগে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছিলেন? সম্ভবত কোনো মিলনের সাথে কথা বলছিলেন, আর বলছিলেন যে মিলন, তুমি এমনটা আমার সাথে করতে পারো না। আচ্ছা, আপনি এই নামটা মিলন আগে শুনেছিলেন বা মিলন নামের কাউকে চেনেন কি? আগে না। থ্যাংক ইউ। স্যার, স্নেহা বলছিল যে বিক্রম ফোনে কথা বলার সময় বারবার আমানের নাম নিচ্ছিল, আর আমন বলছিল যে ও মিলনের নাম শুনেছে। বিনীত, একটা কাজ করো, বিক্রমবাবুর মোবাইল থেকে মিলনের নাম্বারটা বের করো, আর তারপর ওর অ্যাড্রেস। পরিষ্কার হয়ে যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। ফ্যান চলছে, আলমারি খোলা রয়েছে, খাবারও যে কে সেই, জানলাও খোলা রয়েছে দেখছি। মানে এখান থেকে খুব তাড়াতাড়ি পালিয়ে গেছে, কিন্তু নিশ্চয়ই আমাদের জন্য কিছু রেখেও গেছে। ঘরটাকে চেক করো। স্যার, স্যার এই ফটোটা পাওয়া গেছে। স্যার, এই ফটোটা তো ওই স্কেচটার সঙ্গে ম্যাচ করছে। এই দেখুন। ও, মানে ওটা মিলনই ছিল যে বুক লঞ্চে গিয়েছিল। চেক করো, দেখো আর কি পাওয়া যায়। স্যার। হ্যাঁ বিনীত? স্যার, এই দেখুন, চশমা। হ্যাঁ, ওয়াচম্যানও তো বলেছিল না, গুলি চলার পর যে লোকটা গেট থেকে বেরিয়েছিল সে এসবই পড়েছিল, কালো কোট, চশমা আর টুপি। মানে স্যার, বুক লঞ্চে মিলন বিক্রমকে খুন করার পর প্রথমে বাড়িতে চলে আসে, তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছায়, তারপর এখান থেকে পালিয়ে যায়। কারেক্ট। স্যার, স্যার এই ডাস্টবিন থেকে এই পেপারগুলো পেয়েছি। স্যার দেখুন, মনে হচ্ছে এতে কিছু আঁকা আছে। ম্যাপই মনে হচ্ছে। জোড়ো এগুলোকে। ব্লু পার্ল, ব্লু পার্ল। খোঁজ নিয়ে দেখো এই জায়গাটা কোথায়। নিখিল, তুমি একদম নিশ্চিত তো এটাই সেই জায়গা? হ্যাঁ স্যার। স্যার ওই কাগজে যে ল্যান্ডমার্ক ছিল সেই অনুযায়ী এই হোটেলটাই, আর হোটেলের আশেপাশে এই একটাই ফার্ম হাউস আছে।
নিখিল, সব রুমের তল্লাশি নাও। স্যার হ্যাঁ নিখিল, স্যার এই দেখুন স্যার। স্যার এই সেট আপটা তো পুরো ওরকমই সেট আপ যেমনটা সেদিনের ওই বুক লঞ্চ ফাংশনে ছিল। হ্যাঁ, স্যার এর মানেটা কি হতে পারে? এর মানে এটাই যে খুনি অনেক দিন থেকে এই খুনের প্ল্যানিংটা করছিল। ও ওই জায়গাটার পুরো লেআউটটা জানতো। ও এটাও জানতো যে ওই ফাংশনে বিক্রমবাবু কোন জায়গাটায় বসে থাকবে। স্যার এই দেখুন, এটাও সেরকমই গুলি যেটা আমরা বিক্রমবাবুর লাশের থেকে পেয়েছি। প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার মাথার মধ্যে রেখে খুনি এই খুনের প্ল্যানিংটা করেছিল। বোঝা যাচ্ছে না যে ঠিক কতদিন ধরে খুনি এই প্ল্যানিংটা করেছিল। এই যে টার্গেট প্র্যাকটিস, এই দেখো এসব গুলিগুলো আচ্ছা, এই সিডি প্লেয়ারের এই মিউজিক সিস্টেম। রাজেন একবার ফু দিতেই সমস্ত মোমবাতিগুলো নিভে গেল। ওই মোমবাতিগুলো নিভে যাওয়ার পরেই পুরো ঘরটাকে যেন কালো অন্ধকার গ্রাস করে ফেললো। তখন হঠাৎই একটা গুলি চলার আওয়াজ পাওয়া যায়। ও স্যার মনে হচ্ছে সেই সিটিটাই যেটা ক্রাইম সিন থেকে উধাও হয়েছিল। এটা সেই সিডি, আর এটা সাহায্য নিয়েই খুনি নিজের টাইমিংটা পারফেক্ট রেখেছিল। যেই এই সিডিতে গুলি চলার আওয়াজটা বাজলো, খুনিও নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে দিল। আর এই টার্গেটটাকে দেখো, এই যে কতগুলো গর্ত এতে। মানে টাইমিং পারফেক্ট রাখার জন্য খুনি নিজে অনেক প্র্যাকটিস করেছিল, টার্গেট প্র্যাকটিস। আর স্যার সেই জন্যই ও এই জানালার পর্দাগুলো সব বন্ধ করে রেখেছিল, যাতে ও যখন গুলি করা প্র্যাকটিস করে যাতে বাইরে থেকে কেউ না ওকে দেখতে পায়। নিখিল, আশেপাশে গিয়ে খোঁজ করো যে এই ফার্ম হাউসটা কার। শেল। স্যার হ্যাঁ নিখিল, স্যার যে কথাটা জানতে পেরেছি সেটা আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। কি? স্যার এই ফার্ম হাউস বিক্রমবাবুর ওয়াইফ রেখা দেবীর নামে। রেখা? আমি সত্যি বলছি, আমাদের ফার্ম হাউসে আমার স্বামীকে মারার যে চক্রান্ত চলছিল সেই সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না স্যার। যদি আমি এটা জানতে পারতাম তাহলে কি আমি আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করতাম না আর সিআইটিকেও ইনফর্ম করতাম না? এই ফার্ম হাউসের চাবিটা কার কার কাছে থাকে? একটা চাবি আমার কাছে থাকে আর দ্বিতীয়টা বিক্রমের কাছে থাকতো। যখনই ওর ইচ্ছে করতো তখনই ওখানে চলে যেত। অনেক দিন হয়ে গেল আমি তো ওই ফার্ম হাউসে যাইও নি। আচ্ছা, বিক্রান্ত বাবু আপনাকে কখনো মিলন নামের কোনো লোকের কথা বলেছিল কখনো? না স্যার, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। আপনি কি এর মধ্যে কখনো আপনার স্বামীর ব্যবহারে কোনো রকম পরিবর্তন দেখেছিলেন? হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে বিক্রমের ব্যবহার অদ্ভুত হয়ে গেছিল। ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কখনো কিচ্ছু বলতো না। সকালেও তাড়াতাড়ি বেরিয়ে যেত আর রাতেও দেরি করে ফিরতো। তো আপনি কখনো জানতে চাননি? অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও তো আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিল। ওকে কিছু জিজ্ঞেস করলেই শুধু চুপ করে থাকতো। ঠিক আছে রেখা দেবী, এখন আপনি যেতে পারেন। দরকার পড়লে আমরা আবার আপনাকে ডাক।
আসুন। স্যার আমার তো মনে হচ্ছে এই মিলনই খুনি, কারণ বুক লঞ্চ ফাংশনের সন্ধ্যাবেলায় ওকেই ওখান থেকে বেরোতে দেখা গেছিল। হ্যাঁ, কোনো জায়গা থেকেও ফার্ম হাউসের চাবিটা বন্দোবস্ত করেছিল, সেখানে সিডি চালিয়ে গুলি চালানোর প্র্যাকটিস করে আর বুক লঞ্চে গিয়ে বিক্রান্ত বাবুকে খুন করে দেয়। কিন্তু স্যার আমরা এটাও জানি না যে মিলন এখন কোথায় আছে। আর এটাও জানতে পারলাম না যে ওই জার্নালিস্ট অঞ্জলির মৃত্যু এই কেসের সাথে কিভাবে জড়িত। স্যার, ডেকটা ফোন থেকে যে টেপটা পাওয়া গেছিল সেটা পুরো ড্যামেজ হয়ে গেছিল, কিন্তু এবার ওটা রিপেয়ার করা হয়ে গেছে। ভেরি গুড। ওই ডেকটা ফোনটা দেখি। আমার আমার প্রাণের আশঙ্কা আছে। আমি আমি মার্বে রোড ফ্ল্যাট নাম্বার 5-এ এখানে একাই থাকি। আমার আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী হবে। প্রাণের আশঙ্কা? আরেকবার রিওয়াইন্ড করো তো। আমার আমার প্রাণের আশঙ্কা আছে। আমার প্রাণের ভয় রয়েছে। আমি মার্বে রোড ফ্ল্যাট নাম্বার 5-এ এখানে একাই থাকি। আমার মৃত্যুর জন্য দায়ী হবে। মার্ভে রোড, ফ্ল্যাট নাম্বার 5। এই আরেকবার চালাও তো। আমার আমার প্রাণের আশঙ্কা আছে। আমি মার্বে রোড ফ্ল্যাট নাম্বার 5-এ এখানে একাই থাকি। হ্যাঁ স্যার, স্যার ফ্ল্যাট নম্বর 5 মার্ভে রোড, ছেলেদের কলোনির কাছে। এই টেপটা থেকে দুটো কথা তো বুঝতে পারলাম। অঞ্জলির প্রাণের আশঙ্কা ছিল, আর মরবার আগে ও ঠিকানা বলেছিল ফ্ল্যাট নাম্বার 5 মার্বে রোড, জেলে পট্টির আশেপাশে কোনো জায়গায়। দেখছি কে থাকে এর। আমরা সিআইডি থেকে এসেছি, আপনাকে জিজ্ঞাসাবাদ করার আছে। কিছু মনে করবেন না, আপনার নামটা জিজ্ঞেস করা হয়নি। মৃদুলা। মৃদুলা? হ্যাঁ। মৃদুলা দেবী আপনি একাই থাকেন? হ্যাঁ, না মানে আমার স্বামীর সঙ্গে শৈলেশ, কিন্তু আপাতত উনি কিছু কাজের জন্য 3 মাস ধরে উনি গ্রামেই আছেন। ও আচ্ছা, আপনি কোনো অঞ্জলিকে চেনেন? অঞ্জলি? এক সেকেন্ড, এই হলো তার ফটো। কে? অঞ্জলি একজন সাংবাদিক ছিলেন। আগে না, আসলে আমি শুধু ওই সবজি টবজি কেনার জন্যই বাড়ি থেকে বেরোই। আমি কোনো সাংবাদিককে চিনি না। সবজি টবজি কিনতে যখন আপনি বাইরে যান তখন হয়তো একে কোথাও রাস্তাঘাটে দেখেছেন বা শুনেছেন। আগে না। আমরা আপনাকে ডিস্টার্ব করলাম, আপনি বোধহয় স্নানে ছিলেন। আগে হ্যাঁ। তাহলে আপনার চুল এত তাড়াতাড়ি শুকিয়ে গেল? আসলে আমি শ্যাম্পুটা করতেই যাচ্ছিলাম, আর তখনই আপনারা চলে এলেন। এবার আপনারা চলে গেলে আমি শ্যাম্পুটা করে নেব। তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা চলে গেলে আপনি খুশি হন? আগে আগে না, কিন্তু যদি জল চলে যায় তাহলে খুব সমস্যা হবে। না না, কোনো ব্যাপার না, আমরা আবার আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, ওই শ্যাম্পুর ব্যাপারটা তো একেবারে মিথ্যে। ইচ্ছে করে দরজাটা খুলতে দেরি করেছে। শ্যাম্পুর ব্যাপারটা তো একটা বাহানা। কিন্তু স্যার এমনটা করলো কেন? হলের দেওয়ালে একটা জায়গা খালি ছিল, দেখে মনে হচ্ছিল যে ওখানে কোনো পেন্টিং ছিল বা কোনো ফটো ফ্রেম ছিল। মানে স্যার এক্ষুনি আমাদের বাড়িতে ঢোকার আগে ও ওখান থেকে ওই পেন্টিং বা ফটো ফ্রেমটা সরিয়ে ফেলেছে। মনে তো হচ্ছে তাই। কিন্তু এরকম করবে কেন স্যার? ও হয়তো চাইনি যে আমরা ওই ফটো ফ্রেম আর পেন্টিংটা দেখি। স্যার এরকম বিশেষ কি থাকবে ওই ফটো ফ্রেম বা পেন্টিংয়ে? এটারই তো খোঁজ নিতে হবে পুরবি। চলো প্রতিবেশীদের সাথে কথা বলা যাক। এক্সকিউজ মি ভাই, দেখুন আমরা সিআইডি থেকে আসছি। আপনি কি আশেপাশেই থাকেন? হ্যাঁ স্যার, আমি এই পাশেই থাকি। ও তাহলে তো আপনি নিশ্চয়ই শৈলেশবাবু আর মৃদুলাকে চেনেন। হ্যাঁ, খুব ভালো করেই চিনি।
কি কি জানেন ওদের ব্যাপারে? আই মিন, ওদের ব্যাপারে এমন কোনো কথা যেটা আপনার অদ্ভুত মনে হয়, কোনো অস্বাভাবিক কিছু? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্যার ওরা দুজনে খুব মিশুকে লোক স্যার, কিন্তু গত কিছুদিন যাবৎ ওদের আচরণ খুব অদ্ভুত লাগছিল স্যার। অদ্ভুত মানে? হঠাৎ আমাদের সবার সাথে কথা বলা বন্ধ করে দিল, কেমন যেন চুপচাপ থাকে। তো কোনো কারণ জিজ্ঞাসা করেনি? জিজ্ঞেস করেছিলাম স্যার, কোনো উত্তর দেননি, কথাটা ঘুরিয়ে দিয়েছিলেন। ও আচ্ছা, ওদের বাড়িতে তো আপনি আসা যাওয়া করেন নাকি? হ্যাঁ, বেশ কয়েকবার গেছি। আই সি। তাহলে তো আপনি ওদের হলের মধ্যে যে ছবিটা আছে সেটা দেখেছেন? ওই যে ওই ছবিটা, মানে বড় একটা ফ্রেমের মধ্যে ওই সামনে কিসের জন্য ছবিটা ছিল? বিয়ের ছবি স্যার, মৃদুলা দেবী আর শৈলেশ বাবুর বিয়ের ছবিটা তো স্যার। আপনারা ওই ছবিটার কথাই বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটাই। আচ্ছা, এই শৈলেশ বাবু কোথায় কাজ করতেন? শপিং আর্কেডে স্যার। কোন শপিং আর্কেড? ওই হ্যাঁ, আর্কলাইন শপিং আর্কেড স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। স্যার, মৃদুলা দেবী ওই নিজের হাজবেন্ডের বিয়ের ছবি আমাদের কাছে কেন লুকোলেন? হয়তো শৈলেশ বাবুর পরিচয় গোপনের জন্য। আর্কলাইন শপিং আর্কেড। এক্সকিউজ মি। ওয়েলকাম স্যার, বলুন আপনাদের কি চাই? কি চাই নয়, জিজ্ঞাসা করো যে কাকে চাই আমরা। কাকে চাই? শৈলেশ, ওই যে এখানে কাজ করে। ও শৈলেশ, ও এখানে কাজ করতো, কিন্তু ও চাকরি ছেড়ে দিয়েছে। কতদিন হয়েছে ও কাজ ছেড়ে দিয়েছে? এই প্রায় 3 মাস হতে চললো। 3 মাস হয়ে গেছে? আচ্ছা, এই শৈলেশের ব্যাপারে আর কিছু বলতে পারো তুমি আমাদের? শৈলেশের ব্যাপারে তো স্যার যা বলবো সেটাই কম হবে। একদম ফার্স্ট ক্লাস সেলসম্যান ছিল স্যার। কাস্টমারদের সঙ্গে এত সুন্দর করে কথা বলতো যে কাস্টমার শুধু টাইম পাস করতে আসতো সেও কিছু না কিছু কিনে নিত। যদিও এত ভালো সেলসম্যানই হয়ে থাকে, তাহলে এখানকার চাকরি ছেড়ে দিল কেন? স্যার, ও বলেছিল যে কোনো একটা বড় জ্যাকপট পেয়েছে, ও এখনো নিজের দোকান খুলতে চায়। তাই এই ব্যাপারেই ওকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে। ওর গ্রাম কোথায় কিছু বলেছে তোমাদের? না স্যার, সেটা তো বলেনি স্যার। ও আচ্ছা, ওর কোনো ছবি তো আছে তোমাদের কাছে? স্যার, এই হলো ওর ফাইল। ও এ শৈলেশ, ধরে নিও ওকে স্যার। না, এক্ষুনি নয়, আরো একটা কাজ বাকি আছে আমাদের। স্যার, ও তো গাড়িতে উঠে কোথায় চলে গেল। আমরাও যাই, চলো যেখানে ও যাচ্ছে। শোনো, আমি আর সহ্য করতে পারছি না। আমার টাকা দিয়ে দাও, তারপরে আর আমি তোমার সামনে কোনোদিন আসবো না। টাকা তো দিয়ে দিয়েছি, এখন আরো টাকা কোথা থেকে আনবো? তুমি কি আমাকে বোকা ভাবছো? তুমি কি ভাবছো আমি জানি না তোমার কত বড় চক্কর চলছে? আরে আমার কোনো রকম চক্কর চলছে না ভাই, আমাকে বিশ্বাস করো। আর হ্যাঁ, যত টাকার কথা হয়েছিল সেই সব টাকা তোমাকে দিয়ে দিয়েছি। এবার আমাকে বিরক্ত করা বন্ধ করো প্লিজ। তুমি বাজে বকা বন্ধ করো, অনেক হয়েছে। ভালো কথায় কাজ হবে না। মিলন, দেখো এই বন্দুক, প্লিজ এই বন্দুকটা তুমি চালিও না। হ্যাঁ, তুমি এভাবে আমায় গুলি করতে পারো না। আমরা শান্তিতে বসে একটু কথা বলতে তো পারি। আরে তোমার যত টাকার দরকার সেই সব টাকা আমি দেবো। আমি 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 কথা দিচ্ছি তোমায়। আর প্লিজ এই বন্দুকটা নিচে নামিয়ে রাখো। হ্যাঁ, নামাও প্লিজ। এই বন্দুকটা আমার অনেক আগেই বের করা উচিত ছিল, লেট হয়ে গেছে। মানে কিন্তু সিআইডির কখনো ঢুকতে লেট হয় না। হাত উপরে কর, নড়বি না একদম। বন্দুক দে। ভালোই হয়েছে স্যার আপনারা চলে এসেছেন, এই পাগল লোকটার হাত থেকে আমাকে বাঁচান। তোমার ভয় পাওয়ার কিছু নেই, আর তোমার কিছু হবে না। ধন্যবাদ স্যার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমায় প্রাণে বাঁচিয়েছেন। নিখিল, হাত কড়ি লাগাও, এবার কাস্টাডিতে নাও। স্যার, আমি কি করেছি স্যার? স্যার, আমি কোনো দোষ করিনি, আমাকে গ্রেফতার করবেন না স্যার।
এই এসব আপনারা কি করছেন? আপনারা আমাকে কেন গ্রেপ্তার করছেন? এসব ড্রামা বন্ধ করে এবার শৈলেশ। শৈলেশ? কে শৈলেশ স্যার? আপনারা তো জানেন আমি অমন, আর এই পুরো খেলাটা তো মিলনের। আমি নির্দোষ স্যার, আমি কিচ্ছু করিনি। এত ভালো সাজার আর কোনো দরকার নেই। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তোর আসল নাম আমন নয়, শৈলেশ নাম তোর। আর্কলাইন শপিং আর্কেডের কর্মচারীদের রেজিস্টারে তোর নাম আছে, বুঝেছিস? আর ওখানে তোর ফটোও আছে। তো মিস্টার শৈলেশ, আর তো তোকে বড় লেখক বলা যায় না। মিলন, বিক্রম বাবুকে কি করে চিনতে? যখন দুজন পাবলিশার আমার গল্পটা ছাপবে না বলে দিল, তখন আমি ওনার কাছে গেছিলাম। আমার গল্পটা ওনার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু উনি বললেন যে ওটা অন্যের নাম দিয়ে ছাপবেন। এই কারণে বিক্রমবাবু তোমার উপন্যাসটা তোমার নামে নয়, একটা নকল লেখক আমানের নামে ছাপালো। হ্যাঁ, আর যখন উপন্যাসটা প্রশংসিত হলো, আমি ভেবেছিলাম যে বিক্রমবাবু আমাকে সবার সামনে নিয়ে আসবেন, কিন্তু ওনার তো মনে হয়েছিল যে দুনিয়া এটা কখনোই মেনে নেবে না যে আমার মতো দেখতে একজন সাধারণ মানুষ লেখক হতে পারে। উপন্যাসটা পাবলিশ করবার জন্য ওনার স্টাইলিশ আর আধুনিক চেহারা লোক দরকার ছিল। আর তখনই বিক্রমের পরিচয় শৈলেশের সঙ্গে হয়েছিল আর্কলাইন শপিং আর্কেডে গিয়ে। হ্যাঁ, আর তোর মিষ্টি কথায় খুব ইমপ্রেসও হয়েছিল। তো তখনই ও একটা প্ল্যান করে। ও ভাবে যে এই সুযোগে তোকে আমন সাজিয়ে সবার সামনে নিয়ে আসা যাক। হ্যাঁ, টাকা আর প্রতিষ্ঠা পাওয়ার এটা আমার কাছে সব থেকে বড় সুযোগ ছিল স্যার, কিন্তু বিক্রম বাবু আমাকে আমার পুরো টাকা দেননি। তাই জন্যই তুমি মিলনের সঙ্গে হাত মেলালে। আর নিজের স্বার্থসিদ্ধির জন্য অঞ্জলি বলে এক সাংবাদিকের সাহায্য নিলে। কিন্তু শৈলেশ, তোর লোভ বাড়তে থাকে, তাই তুই নিজের প্ল্যান চেঞ্জ করলি। তুই ভাবলি বিক্রম বাবুকেই মেরে দিই না কেন, যাতে এই বইটার রয়্যালটির সমস্ত টাকা তুই নিজে পেয়ে যাস। হ্যাঁ, আর ওনাকে মারার প্র্যাকটিসটা আমি ওনারই ফার্ম হাউসে বসে করতাম। আর অঞ্জলিকে এই জন্য মেরে ফেলেছো যে যদি ও বেঁচে থাকতো তাহলে তোমার সব সত্যি সবার সামনে আনতো, তাই না? মিলনও তো তোমার আসল পরিচয় জানতো, ওকে ছেড়ে দিলে কেন? ও হঠাৎ করে কোথায় চলে গেছিল। দেখো, এটা তো জানা গেল যে তুমি জেনে শুনে মিলনকে সেদিনকে বুক লঞ্চের পার্টিতে ডেকেছিলে আর ব্যাক স্টেজের পর্দায় ফুটো করেছিলে। এটা বলো, বিক্রমবাবুকে কি করে গুলি করলে? আমি বন্দুকটা বয়ে লুকিয়ে নিয়ে এসেছিলাম, আর স্টেজের অন্ধকারেই ওনার উপরে আমি গুলি চালিয়ে দিই। চল এবার নকল লেখক, আসল জেলে সাজা কাটাবার সময় হয়ে গেছে।